তাহলে আমরা আবার ফিরে এলাম আপনার সঙ্গে। আগের ভিডিওটা দেখেছিলাম যে কাকে কাকে দেওয়া হবে। সে ছোটবেলায় একটা ছড়া পড়েছিলাম, 1 পয়সা তৈল কিসে খরচ হইল, তারপর সে বিশাল হিসাব দিল, ও কিছুটা মাথায় মাখলো, ও কিছুটা গায়ে মাখলো, ও মাছ ভাজা করলো সে 1 পয়সা তৈল দিয়ে। তো এখানেও ঠিক সেই রকম ব্যাপার, টাকাটা আসবে কোত্থেকে ঠিক নেই, কিন্তু খরচের বেলায় মুক্ত হচ্ছে সবাই। সরকারি কর্মচারীদের বিশাল সংখ্যক নিয়োগ হবে, 40,000 টাকা মিনিমাম টাকা দেওয়া হবে, নরেগায় ডাবল মজুরি করে দেওয়া হবে। যারা খুব গরিব পরিবার তাদের বছরে 1 লাখ টাকা করে দেওয়া হবে, মানে মাসে 8,333 টাকা করে। তারপর যারা দিন মজুর খেটে খান মিনিমাম মজুরি করা হবে হয়তো 20,000 বা 30,000 টাকা। যারা তো রিটায়ার করলে হয়তো পেনশন দেওয়া হবে। খুব ভালো, একদম উচিত, আমি অস্বীকার করছি না। এটাকে বলে সোশ্যাল সিকিউরিটি নেট। যারা পড়ে যাচ্ছে তাদের আটকাবার জন্য এটাকে বলে সোশ্যাল সিকিউরিটি নেট দরকার। এই সমস্যা হচ্ছে টাকাটা আসবে কোথা থেকে। হ্যাঁ হ্যাঁ, আরও আছে, এডুকেশন বাড়াতে লাগবে, 6% বাজেট চলে যাচ্ছে ওখানে। হেলথ বাড়াতে লাগবে, 6% ওখানে লাগবে। ডিফেন্স কাটছাট করতে পারবেন না। কারণ আয়ের রাস্তা কোথায় আসছে? জিএসটি খুব বাড়ানো যাবে না, তাহলে একটা সমস্যা আছে। বড়োইংও করে করতে পারবেন না, কারণ এটা ভেনিজুয়েলার মতো অবস্থা হবে বা শ্রীলঙ্কার মতো অবস্থা হবে। সে চায়না থেকে এতই বড়োইং করলো যে দেশে আগুন জ্বলে গেল। বা যারা ডেট ট্র্যাপ বলা হয়, ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো দেখেছিল। আর ইনফ্লেশনের সম্ভাবনা থাকবে এত টাকা বাইরে ছাড়লে। টাকাটা আসবে কোত্থেকে আমি চিন্তা করছিলাম, কারণ রেভিনিউ সোর্সগুলো আপনার কেটে দিচ্ছে। ডিসইনভেস্টমেন্ট করবেন না, মানে শেয়ার বিক্রি করে যে টাকা আসতো সেটাও করবেন না। পেট্রোলিয়াম প্রোডাক্টের পয়সা অর্ধেক করে দেবেন। গ্যাস কাকে কত দেবেন জানি না, ফ্রিতে। আমি খুঁজছিলাম, বুঝেছেন, আমরা খুঁজছিলাম রেভিনিউটা কোত্থেকে। তো সেই রেভিনিউটা আমি পাচ্ছি। কমিউনিস্ট পার্টির যে ম্যানিফেস্টো আছে তাতে আমি পাচ্ছি, আপনারা দেখতে পারেন কি বলছে। এক মিনিট দাম দেখাচ্ছি আপনাকে। যেটা বলছিলাম টাকাটা আসবে কোথা থেকে, আমি খুঁজে পেতে দেখছিলাম কোথায় আছে। সোর্সটা যেটা পেলাম এখানে, যেটা বলছেন এনারা, প্রাইভেটাইজেশন বন্ধ, ট্যাক্স অন দ্য সুপার রিচ অ্যালং উইথ এ জেনারেল ওয়েলথ ট্যাক্স অ্যান্ড অ্যান ইনহেরিটেড ট্যাক্স মাস্ট বি লেজিসলেটেড। আর আরেকটা জায়গায় আছে কোথাও নিচের দিকে যে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স, মানে বড়লোকদের ধরে মারো। এখন ভালো কথা, বড়লোকদের ধরে মারো। ইনহেরিটেন্স ট্যাক্স যেটা বলছেন, মানে কোনো ব্যাপারটা কি এখানে সেটা নেই, এখানে ইন্ডিয়াতে সেটা নেই। সেটা হচ্ছে যে আপনি হয়তো আয় করলেন, ট্যাক্স দিয়ে দিলেন, গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স দিলেন, দেওয়ার পর যেটা বাঁচালেন আপনি, আপনার ছেলের কাছে যে যাবে সেটা গভর্নমেন্ট তার থেকে 30% 40% কেটে নেবে। সুপার রিচ যারা আছে, মানে আদানি সাহেব এদের নাকি সুপার ট্যাক্স কাটবেন। অত কি এখন যে গ্লোবাল সিচুয়েশন যা দাঁড়িয়েছে, ফাইন্যান্সিয়াল ইউনিফাইড গ্লোব যাকে বলে, আপনারা পারবেন কি স্যার? কারণ অনেক রকমের মধ্যে আছে, কিন্তু ট্রান্সফার প্রাইসিং এর ব্যাপার আছে। তারা কিন্তু ইচ্ছা করলে সেল কোম্পানি পানামাতে গিয়ে একটা সেল কোম্পানি খুলে রেজিস্টার চেঞ্জ করে দিতে পারে। এগুলো জানেন তো, করা যায়। কারণ আপনি তো আইসোলেটেড হয়ে থাকতে পারেন না, আপনাকে তো ইন্টারন্যাশনাল মানিটারি সিস্টেমের মধ্যে থাকতে হবে। আজ একটা ফার্মে, রেজিস্টার্ড ফার্ম হেড অফিস যে মুম্বাই থেকে সরিয়ে আমি যদি দুবাই নিয়ে যাই, কিছু করতে পারবেন? করা যাবে কিছু কি জানি না। যারা সুপার রিচ তাদের নিশ্চয়ই আরো দামি দামি উকিল আছে, অ্যাকাউন্টেন্ট আছে, তারা আরো পরামর্শ দেবে। কিন্তু ট্রান্সফার প্রাইসিং বলে জিনিস আছে, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং বলে একটা ব্যাপার আছে। আপনারা সামলাতে পারবেন সুপার রিচদের ট্যাক্স করে? এই সোর্সে কত টাকা আস করছে, যদি এত করা যেতে পারে আপনাদের পক্ষে? আপনার হিসাব করে দেখে যারা বাজেট তৈরি করেছিল এই বেসিসে, এই কল্পনায় না ভাসিয়ে
আপনাকে একটা বাজেট তৈরি করতে পেরেছেন একটা, যেমন মনে হয় না বিলেতে যেমন ছিল, বিলেতে আছে কি এরা শ্যাডো মিনিস্ট্রি থাকে, তারা গভর্নমেন্ট যা যা করে তা সেটা করে শ্যাডো মিনিস্ট্রি, তারা একটা বাজেট তৈরি করে। আপনি এটা করে দেখান তো, তার পাবলিক ডোমিনে ছেড়ে দিন যে আপনার কত টাকা আপনারা আসবে সুপার ট্যাক্স, সুপার রিজনেবল ট্যাক্স করে বা ইনহেরিটেন্স ট্যাক্স করে বা ওয়েলথ ট্যাক্স করে, আর আপনাদের এই সোশ্যাল সার্ভিসের জন্য, তারপর নন আনপ্রোডাক্টিভ যেগুলো এক্সপেন্সেসগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার কী করে করবে, তার ফান্ড আসবে কোত্থেকে? এইখানটাই হচ্ছে সমস্যা। কারণ ভোটের বাজারে যে ভদ্রলোকের, ধরুন বন্ধন ব্যাংকের চেয়ারম্যান চন্দ্রশেখর বাবু, তারও একটা ভোট, আর তার যে ক্লাস গ্রেড 4 এমপ্লয়ি, তারও কিন্তু একটা ভোট, তার ফ্যামিলি বরং বেশি ভোট আছে। তো পলিটিক্যাল লিডারদের কাছে এই মাসটা অ্যাপিলিং। এরা তো চিন্তা করবে না কোথায় টাকাটা আসছে, এরা চিন্তা করবে না যে আমার ভবিষ্যৎ প্রজন্ম কী হবে। ভিক্ষা দাও, শিক্ষা নাও, পড়িবে লিখিবে মরিবে দুঃখে, আর এইসব কাজ করবে থাকিবে সুখে, তোলাবাজি করিবে থাকিবে সুখে। লেখাপড়া করে যে পুলিশের লাঠি খায় সে। ভবিষ্যৎ প্রজন্মে কি হচ্ছে সেটা তো আমার দেখা দরকার নেই, আমি তো পাচ্ছি, আমরা তো সুখে আছি, আমাদের দাও 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 চারদিকে। এবার এর মধ্যে দিয়ে কত যে কাট হচ্ছে সেটা আপনারা নিজেরাই জানেন। এখন তো বোধহয় সিস্টেম করেছে যে বেনিফিট, ডাইরেক্ট বেনিফিট টু দ্য বেনিফিশিয়ারি, সেটাতেও গভর্নমেন্ট লোকেরা ভাগ বসায়। এই তোর অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে 20,000 2 লাখ, আমাকে 20% দিয়ে যাবি, বা তোর অ্যাকাউন্টে আমি করে দিচ্ছি, তোর অ্যাকাউন্ট নাম্বারটা খালি আমার কাছে থাকছে, টাকাটা আসলে আমাকে নিয়ে আমাকে তুলে নেবো, আমি পাসবইটা রেখে দেয় আমার কাছে। কত কিন্তু ঘটছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর ইউ থিঙ্কিং ফর দিস জেনারেশন? আর ইউ মেকিং দেম ওয়ার্ক এমপ্লয়েবল? Are you making them to work, earn their bread? Or are you making us a nation of beggars who will depend on alms provided by these political leaders? ভিক্ষাজীবী নাকি ভাতাজীবী নাকি কর্মজীবী, কোনটা আপনারা চান? কারণ কাজ কিন্তু করা যায়। 30-40 বছর আগে যখন ছিল, এত এক্সপেনশন হয়নি, ইন্টারনেট ছিল না বা এইসব গ্লোবালাইজেশন ছিল না, এলপিজি ছিল না, লোকের কাজ করার অসুবিধা ছিল। এখন তো কাজে কোনো অসুবিধা নেই। কোন লোক যে কাজ করবো বলে সে কাজ পাবে, হয় এখানে নয় বাইরে কাজ পাবে, তারা করতে চায়, তারা করতে চায়, তারা নিজেরাই করে। আপনি একবার যদি হাঁটতে আরম্ভ করেন, ধরুন গঙ্গাটা পেরিয়ে গেলেন, পেরিয়ে ওপারটায় গেলেন, হাঁটতে আরম্ভ করবেন বেলুর পর্যন্ত, দেখবেন সারি সারি ঘর, ছোট ছোট ঘর, তার মধ্যে কত রকমের জিনিস তৈরি করছে লোকেরা। ছোট ছোট ঘর, একটা ঘর এক একটা করে মেশিন বসিয়েছে, কোথাও প্লাস্টিকের দানা, কোথায় ফাইবার তৈরি হচ্ছে জিনিসপত্র, কোথায় অন্য কিছু জিনিসপত্র তৈরি হচ্ছে। আমি একবার বিশ্বকর্মা পুজোর দিন ওই রায়চক থেকে বাসে করে আসছিলাম। আগে যেটা ছিল বিশ্বকর্মা পুজো বড় বড় ফ্যাক্টরি ছিল, আমাদের এখানে ওয়েস্টার্ন আছে, তাদের দুপুরে খাওয়া দাওয়া হতো, বিশাল ভিড়, সেই সব হয়তো বন্ধ হয়ে গেছে, সেটা আমরা পরে আলোচনা করবো শিল্প কেন বন্ধ হলো। আমি দেখছিলাম যে অত বড় বড় বিশ্বকর্মা নেই, কিন্তু লাইন বরাবরই, আমতলা ছাড়ালেন, বাড়িটা দূরে গেলেন, বা সরিষার দিকে গেলেন ওদিকে, বা জোকা ছাড়ালেন, আপনি দেখবেন ছোট ছোট ঘরে কিন্তু পুজো হচ্ছে একটা একটা করে। মানে লোকেরা কাজকর্ম করছে, কেউ লেদ মেশিন বসিয়ে, কেউ ছোট একটা অন্য মেশিন বসিয়ে, কিছু না কিছু করে লোকেরা আয় করছে। বাইক, মোটরসাইকেল, ধরুন মোটরসাইকেল কটা ছিল আগে? এক সময় ছিল মোটরসাইকেল মাত্র আপনাকে লাইন দিতে হতো 20 বছর ধরে বাজাজ অটো পাওয়ার জন্য। এই মোটরসাইকেল তৈরি হচ্ছে, মোটরসাইকেল রিপেয়ারিংয়ের দোকান তৈরি হচ্ছে, মোবাইল তৈরি হচ্ছে, মোবাইল রিপেয়ারিংয়ের জন্য লোক শুরু করেছে। লোকেরা কিন্তু জানে কী করে কাজ করতে হবে, লোকেদের আপনি কাজ শেখাতে হবে না, তারা জানে, তারা কাজ করতে চায়। খুব একেবারে যাকে বলে, যাদের বলা হয় হ্যাবিচুয়াল আনএমপ্লয়েড, যারা চাই করবো না, বসে থাকবো টাকা আসবে, তাদের যত চাকরি দেয় সে নেবে না, তাদের বলে হ্যাবিচুয়াল আনএমপ্লয়েড। তাছাড়া বেশিরভাগ লোকই আমার মনে হয় সম্মানের সাথে, ইজ্জতের সাথে, মাথার ঘাম পায়ে ফেলে
যে পয়সা আয় করতে যায় তার স্বাদ আলাদা, সেই রুটির স্বাদ আলাদা। ভিক্ষার চাল কারা রাখে না, এবং এইটা হচ্ছে সরকারের কাজ। ইকোনমিটাকে ফ্রি করে দাও, ইকোনমিটাতে রেস্ট্রিকশন মুকুব করে দাও, একটা লেভেল প্লেইং ফিল্ড করে দাও যাতে শোষণ না হয়, সেটাও আর বলে আলোচনা করব। এবং গিভ দেম অপরচুনিটিস, দে উইল মেক দেয়ার ওন লিভিং। আপনাকে জ্ঞান দিতে হবে না, পরামর্শ দিতে লাগবে না, কিচ্ছু করতে লাগবে না, তারা জানে। আচ্ছা, এই পর্যন্ত থাক, পরে আবার আলোচনা করব। আশা করি ভালো লাগছে। দেখবেন, কমেন্ট করবেন, কোনটা আপত্তি আছে বলবেন, আমরা চেষ্টা করবো সেটা নিয়ে আলোচনা করতে। পরে নমস্কার, ভালো থাকবেন।